আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, শেখ হাসিনা মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের যারা লোকজন, তাদের মধ্যে আনন্দের কোনো সীমা এবং পরিসীমা নেই। বিরোধী দল যারা আছেন, বিশেষ করে তরুণ যারা আছেন, তারা সবাই বলছেন আসো আসো আসো, আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছি। তুমি এয়ারপোর্ট দিয়ে নামবে, এই জন্য এয়ারপোর্টের পাশে আমরা আগের থেকে বাসা ভাড়া করে বাড়ি তৈরি করে সেখানে তোমার জন্য, তোমাকে স্বাগত জানানোর জন্য আমরা বসে থাকব। আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের কথাবার্তা সাধারণত এনসিপি এবং জামাত শিবিরের যারা লোকজন রয়েছেন তারাই এই কথাগুলো বলছেন। বিএনপি কার্যত এখানে খুব ডিপ্লোম্যাটিক যে অ্যাটিটিউড সেটা তারা প্রদর্শন করছে। ওরকম কথাবার্তা না বলে তারা শুধু বলছে যে হ্যাঁ তিনি আসেন, তিনি যদি আসেন তার প্রতি অবিচার করা হবে না, দেশের যে প্রচলিত আইন কানুন রয়েছে সেই আইন কানুন মোতাবেক তাকে বাংলাদেশে আইনের সুবিধা দেওয়া হবে, তার প্রতি অত্যাচার করা হবে না, অবিচার করা হবে না, ইত্যাদি ইত্যাদি নানা কথা। তো আওয়ামী লীগের যারা লোকজন তারা মানে শেখ হাসিনাকে মনে করে অপার্থিব কোনো শক্তির আধার। এটা আওয়ামী লীগের যারা লোকজন তাদের মনোজাগতিক ত্রুটি বলতে পারেন, তাদের অসুস্থতা বলতে পারেন, অথবা তাদের বিশ্বাস আবেগ বলতে পারেন, তাদের ইমান বলতে পারেন, একিন বলতে পারেন, এবং এটা হয়ে যায়। দীর্ঘদিন ধরে আপনি যখন কারো নেতৃত্বে নিজেকে বিলীন করেন, নেতা এবং তার কর্মী এদের মধ্যে যে সম্পর্কটি রয়েছে, এটি আপনি আল মুকাদ্দিমা যদি পড়েন ইবনে খালদুনের, আপনি বুঝতে পারবেন যে এটা পিতা পুত্রের যে সম্পর্ক, মায়ের সাথে তার পুত্রের যে সম্পর্ক, এই সম্পর্কের চাইতেও নেতা এবং তার কর্মীর মধ্যে আরো অতি উচ্চ মার্গের সম্পর্ক তৈরি হয়। এই কারণ হলো পিতা এবং মাতাকে সবাই লালন পালন করেন, শ্রদ্ধা দেখান, সন্তানকে পিতামাতা লালন পালন করেন, কিন্তু ঠিক রাজনৈতিক কর্মে একজন কর্মী, একজন সেনাপতি, একজন সৈনিক তার কমান্ডারের, তার নেতা, তার রাষ্ট্রপ্রধানের হুকুম মতো যেভাবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় জীবন, নিজের জীবনটি দিয়ে দিতে পারেন বা দিয়ে দেন, এরকম ঘটনা পারিবারিক জীবনে দেখা যায় না। তো এই কারণে হয় কি, যে কোনো যে রাজনীতির যে গোত্র, রাজনীতির যে সূত্র, রাজনীতির যে দল বাজি, এটা যারা এই দলের সাথে সম্পৃক্ত তারাই বুঝতে পারবে। যেমন ধরুন জামাতের সভাপতি শফিকুর রহমান, তো জামাতের সভাপতিকে আপনি যত কথাই বলেন না কেন, তিনি তার দলের পীরে কামেল। তার দিকে তাকালে জামাতের যারা লোকজন রয়েছে তারা মনে করে তাদের পাপ ক্ষয় হয়, তাদের পুণ্য হয়, এবং নেতার হুকুম পালনের মধ্যেই তাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে। ঠিক আপনি যদি বিএনপির নেতাকর্মীদের কাছে যান, তারা হয়তো ইসলামের পরিভাষায় এভাবে বলবে না, কিন্তু তারা জনাব তারেক রহমান সাহেব কিংবা বেগম খালেদা জিয়া, এই দুজনের প্রতি তাদের আনুগত্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা, এটা আপনি কেবলমাত্র একদম ব্রুট বা ব্রুটালি বিএনপি না করলে আপনি এই সমস্যাটা বুঝতে পারবেন না। দলের অনেক লোক দীর্ঘদিন যাবৎ বঞ্চিত। এই যে সরকার গঠিত হলো, আপনি গিয়ে দেখেন যে তারেক রহমান সাহেব তার ইচ্ছা মতো অনেক লোককে নিয়োগ দিয়েছেন যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এতে করে অনেক সিনিয়র যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা মারাত্মকভাবে অপমানিত বোধ করছেন, কিন্তু তারা দল ছেড়ে যাচ্ছেন না, দলের বিরুদ্ধে কথা বলছেন না, নিজেরা সমালোচনা করছেন, এটা কেন হলো, এটা কি হলো, এটা কি করা ঠিক, এই সরকার কি টিকবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বাংলাদেশ জিন্দাবাদ বলা হয়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বলা হয়, তাহলে কিন্তু ওই যে তারেক রহমান সাহেবের সামনে যেভাবে মন্ত্রীরা দৌড়াচ্ছে, বা যারা মন্ত্রিত্ব লাভ করার পর তারেক রহমান সাহেবকে তাদের পিতার আসনে বসিয়েছেন, পীরের আসনে বসিয়েছেন, ওলি আল্লাহ গাউস কুতুবের আসনে বসিয়েছেন, তারা যেভাবে তাকে সম্মান করেন, ওই যে দলের যে আঘাতপ্রাপ্ত কর্মী বা নেতা যে কিছুই পায়নি, দলের বিপদে সেও কিন্তু একইভাবে
বরং এই যে এখন যারা সুবিধাভোগী তাদের চাইতেও বেশি দলকে ভালোবাসবে। এই যে দল করার কারণে মানুষের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এটা অনাদিকাল থেকে, মানে একেবারে আদিকালেরও আদিকাল, যখন মানুষ পাহাড়ে বসবাস করত গোত্রগতভাবে, তখন থেকে এই সম্প্রীতিটা চলে আসছে। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে প্রায় 6 কোটি মানুষ যারা সরাসরি আওয়ামী লীগ করে, এদের মধ্যে রাগ আছে, অভিমান আছে, ক্রোধ আছে, পরস্পরের প্রতি বিক্ষোভ আছে, অন্তর্দ্বন্দ্ব আছে, কলহ আছে, বিবাদ আছে, কিন্তু দলের প্রতি আর দলের নেত্রীর প্রতি, শেখ হাসিনার প্রতি তাদের যে সমর্থন, তাদের যে ভালোবাসা, সেটা একটু কমেনি, বরং আরো বেড়ে গেছে। এ কারণ হলো যে ধরুন এখন বিএনপি ক্ষমতায় আসছে বা জামাত ক্ষমতায় আছে, তো এই সময় এদের মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে, যেগুলো তারা যখন বিরোধী দলে ছিল তখন ছিল না। আবার এখন আওয়ামী লীগের মধ্যে যে মমত্ববোধ তৈরি হয়েছে, প্রেম ভালোবাসা তৈরি হয়েছে, এবং তারা যেভাবে এখন দলের জন্য কাজ করতে, বাংলাদেশে ফিরে আসতে প্রাণপণ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যার যার অবস্থান থেকে তারা যেভাবে নিজেদের পকেটের টাকা খরচ করছে, সেটি দল ক্ষমতায় থাকতে তারা কখনো করেনি। তো সেই দিক থেকে আওয়ামী লীগ যে একটা, মানে বাংলাদেশের রাজনীতির জন্য একটি, যাকে বলবো, কি বলবো, একটা মাইলস্টোন, এটি হিমালয়, এটি সমুদ্র, এটি বঙ্গোপসাগর, এটি পদ্মা, মেঘনা, যমুনা, আপনি যেটা বলেন না কেন, আপনি বাংলাদেশ যদি ধরেন তাহলে আপনি ঠিক বাংলাদেশে কেওক্রাডাং, বা আপনি যদি উত্তরবঙ্গে যান সেখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেই কাঞ্চনজঙ্ঘা রূপ, কিংবা আপনি যদি কক্সবাজার যান তাহলে বঙ্গোপসাগরের রূপ, পদ্মা, মেঘনা, যমুনার রূপ, এটা ছাড়া আসলে বাংলা কল্পনা করা যায় না। একইভাবে রাজনীতির ক্ষেত্রে আওয়ামী লীগ এখন এরকম একটা অবস্থা তৈরি করে ফেলেছে, প্রায় 70 বছরে তাদের যে সুদীর্ঘ রাজনীতির যে ইতিহাস, সেই ইতিহাসে তারা যে লিগেসি তৈরি করে ফেলেছে, এই কারণে বাংলাদেশে যদি মিলিটারি শাসন আসে, ডিক্টেটরশিপ আসে, একজন মুসলিনি আসে, একজন হিটলার আসে, তখন হয়তো আওয়ামী লীগের নাম এভাবে উচ্চারিত হবে না। কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি রাজনীতির কথা বলবেন, দলের কথা বলবেন, আওয়ামী লীগের কথা বলবেন না, কিন্তু জামাত এবং এনসিপি, বিএনপির কথা বলবেন, হবে না। এখানে আওয়ামী লীগের নাম আসবেই, নাম্বার 1। নাম্বার 2 হলো শেখ হাসিনা। এই দলটির যে নেতৃত্ব 1980 সন থেকে সরাসরি আজ অবধি, তাহলে 46 বছর ধরে এই দলটির সর্বোচ্চ নেতৃত্বে তিনি আছেন। এই 46 বছর বয়সে তিনি অন্তত 3 থেকে 4টি জেনারেশনকে পেয়েছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে 1980 সনে, প্রতি তারা ধরেন 5 বছর বা 10 বছর, গড়ে 7 বছর ধরেন থাকলো। তো 7 বছর যদি থাকে, তাহলে এই ছাত্রলীগের কয়টি গ্রুপকে তিনি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 বছর, বা ধরেন কলেজ লাইফ থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ে পড়া পর্যন্ত 10 বছর যদি আপনি ধরেন, তাহলে 4.5টি জেনারেশন তিনি পেয়েছেন, যারা ছাত্রলীগ থেকে এখন বৃদ্ধ লীগ হয়ে গেছে। 80 সনে যারা ছাত্রলীগ করতেন, তারা এখন অনেকের বয়স এখন 70-75 বছর বয়স হয়ে গেছে। এই যে বিশাল শ্রেণী, যাদের সঙ্গে শেখ হাসিনার যে অ্যাডাপশন, যে সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, এটা স্মৃতিবহুল। তারা একসাথে মুড়ি মাখিয়ে খেয়েছে, একসাথে নৌকায় চড়ে পদ্মা নদী পাড়ি দিয়েছে, একসাথে স্পিড বোটে করে গেছে, তারা একসাথে গাড়িতে করে, বাসে করে সারা বাংলাদেশ গেছে, এবং একসাথে রবীন্দ্রসঙ্গীত গেয়েছে 80 সনে, 90 সনে। তারা ওই 32 নম্বরের বাড়িতে শেখ হাসিনা রান্না করেছে, তারা সবাই খেয়েছে। এই যে স্মৃতি, এই স্মৃতির কারণে শেখ হাসিনার সঙ্গে বহু অভিমান আছে, বহু কষ্ট আছে, কিন্তু এরকম একটা সম্পর্ক লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছে। আর যারা, আমি তো বললাম যে 6 কোটি মানুষ যারা আওয়ামী লীগ করে, তারা তো আছে। তার বাইরে এরকম স্মৃতিকাতর, শেখ হাসিনার কথা মনে করে কারো পেট পুড়ে, কারো বুক পুড়ে, কারো মন খারাপ হয়ে যায়, কারো রাগ হয়ে যায়, কেউ ছুটে দিল্লিতে যেতে চায়। এই যে দলের প্রতি যে আনুগত্য, সেই আনুগত্য অন্য সব দলের মতোই, জামাতের মতো। একটা লোক ধরেন এখন সিপিবি, ছোট একটা দল,
কিন্তু সিপিবি বা বাসদ এই দলগুলো দেখবেন যে অনেকগুলো মানুষ আদর্শিক কারণে অনেকে বিয়েই করেনি, সারা জীবন এই দল করে তারা জীবন শেষ করে দিল। বিসিএস চাকরি পেয়েছে, অনেক পাকিস্তানের সিএসপি অফিসার হওয়ার সুযোগ ছিল, সবকিছু বাদ দিয়ে তারা কিন্তু এই দলগুলো করেছে। তো এই যে দল করার যে মনোবৃত্তি, সেটা আওয়ামী লীগের মধ্যে খুব বেশি প্রবল। এর কারণে এই দলটি সেই ক্ষমতায় গেছে বারবার, 54-তে ক্ষমতায় গেছে, 70-এ ক্ষমতায় গেছে, তারপরে 96-তে ক্ষমতায় ছিল, এরপরে 96-এর পরে টানা একেবারে 2008 থেকে 24 পর্যন্ত আবার সুদীর্ঘকাল রাজপথে থেকেছে। বারবার তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, জেল জুলুম হুলিয়া। মানে আমাকে যে দেখিবারে পায়, মানে অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলই, শেষের কবিতা সেই যে বিখ্যাত উক্তি। এখন আওয়ামী লীগের যারা লোকজন আছে এর মধ্যে শুধুমাত্র মাখন খাওয়া পার্টি নেই, জেল খাওয়ার মানে খাটা পার্টি আছে, মন্ত্রী হওয়া পার্টি আছে, মানে মন্ত্রী হয়েছে জেলও খেটেছে। আবার ধরেন আওয়ামী লীগকে ব্যবহার করে মাস্তানি করেছে, চাঁদাবাজি করেছে, আবার জেল খেটেছে, কর্তৃপক্ষের সাথে মারামারি করেছে। সেটা সব মিলিয়ে মানে এই দলটির সঙ্গে যে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটি এইরকম যে তারা মরে যাবে, রক্ত মাংস আলাদা হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগ থেকে তাদেরকে আপনি আলাদা করতে পারবেন না। আর এই যে আওয়ামী লীগের যে রাজনৈতিক মনোবৃত্তি, সেই মনোবৃত্তির কেন্দ্রে ম্যাগনেটিক পাওয়ার হিসেবে যিনি আছেন তিনি শেখ হাসিনা। এখন যেটা বলছিলাম যে এই যে শেখ হাসিনা ম্যাগনেটিক পাওয়ার হিসেবে আছেন, তিনি এখন কি অবস্থায় আছেন, কোথায় আছেন আমরা সবাই জানি। কেউ বলছেন পালিয়ে গেছেন, কেউ বলছেন না পালিয়ে যাননি, তাকে রাষ্ট্রীয় হেলিকপ্টারে করে পাঠিয়ে দেওয়া হয়েছে, কেউ বলছেন তিনি আর জীবনে ফিরে আসতে পারবেন না, কেউ বলছেন তিনি আবার আসবেন, একেবারে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, এয়ারপোর্ট থেকে তাকে স্যালিউট দিয়ে নিয়ে প্রধানমন্ত্রীর রূপে বসাতে হবে। কারণ তিনি যে পদত্যাগ করেছেন, পদত্যাগের কাগজ নেই, রাষ্ট্রপতি বলেছে। অন্যান্য যে সমস্ত কথাবার্তা ইউনূস আমলে বলা হতো, সংবিধানের এত অনুচ্ছেদ, 106 অনুচ্ছেদ, এখন এগুলো নিয়ে কেউ আলোচনাই করছে না। অনেক বড় বড় বিএনপির নেতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধিজীবী, তারা খালি হন্যে হয়ে খুঁজছে শেখ হাসিনা যে পদত্যাগটা করেছেন, সেই পদত্যাগের পেপারটা কই। যদি পদত্যাগের পেপারটা না থাকে, তাহলে এটা আগামীতে শেখ হাসিনা যদি ফিরে আসে, এটা ঝামেলা তৈরি হবে, ভীষণ রকম ঝামেলা তৈরি হবে। সে যদি এসে নতুন করে পদত্যাগ করে তাহলে একরকম, আর যদি বলে যে না আমি পদত্যাগ করিনি, কাগজ দেখাও, ইত্যাদি ইত্যাদি নানা রকম ঘটনা, তাহলে সেটার পরিণতি কি হবে। সব মিলিয়ে রাজনীতি এরকম একটা জটিল অবস্থায় যখন ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময়টাতে স্বয়ং শেখ হাসিনা তিনি বললেন যে আমি ফিরবো মাথা উঁচু করে। এখন আমার প্রশ্ন হলো, ভালো কথা, তিনি মাথা উঁচু করে ফিরবেন, মাথা তো উঁচু করেই ফিরবেন, তো সেক্ষেত্রে মাথাটা কতটা উঁচু থাকবে? যদি তিনি জনগণের নেত্রী হয়ে আসেন, জনগণের কামনা বাসনার যাকে বলা হয় স্বপ্নকে ধারণ করে তিনি আসেন, আমি মনে করি তার মাথা অবশ্যই উঁচু থাকবে, এবং সে মাথা একেবারে পৃথিবীর ছাদ ফুঁড়ে, আসমান ফুঁড়ে আরো বহুদূর যাবে, আরো সে আজিম পর্যন্ত চলে যেতে পারে। কেন? বিকজ ওই যে আল্লাহর হিকমা, আল্লাহর রহমত, আল্লাহর হুকুম, যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসায়, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে তাকে টেনে হিসেবে নামায়, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা ফেরত দেয়। যখন শেখ হাসিনাকে ক্ষমতা ফেরত দিবে, তখন সেই ক্ষমতার সঙ্গে আরো সে আজিমের একটা যোগাযোগ থাকবে। এই গেল এক, আল্লাহর হুকুম, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া এবং দেশের প্রয়োজন, এই গেল একটা। আরেকটা হলো যে তিনি ঠিক যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে আমেরিকা দালাল হয়ে, তাবেদার হয়ে, সেন্ট মার্টিন দ্বীপ দেওয়ার কথা বলে, মার্কিন গোলামী চুক্তির কথা বলে, এবং অন্যান্য যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মতো করে যদি তিনি আসেন, তার মাথা উঁচু থাকবে না, বরং তার সারা জীবনের যে অর্জনগুলো আছে সেই অর্জনগুলো নষ্ট হয়ে যাবে। তিনি অপমানিত হবেন, আরো লাঞ্ছিত হবেন, এবং শেষ বয়সে এতটা লাঞ্ছিত অপমানিত হবেন যেটি কল্পনাও করা যায় না। থার্ড, তিনি যদি ভারতের তাবেদার হয়ে আসেন, ভারতের দালাল হয়ে আসেন, একইভাবে তার মাথা উঁচু থাকবে না। এখন ভবিষ্যতের ব্যাপার আল্লাহ জানেন, আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন যে তিনি আসেন কি আসেন না, বা আসলে মাথাটা কিভাবে উঁচু থাকে আর কিভাবে নিচু থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।